প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই তোমাদের স্বাগতম জানিয়ে শুরু করছি। বর্তমান সময়ে খুব বেশি দিন না, এই 1 মাস আর 15 দিন যাবৎ তোমাদের অধিকাংশ প্রশ্ন যে স্যার আমাদেরকে কি অটো পাড় দেবে, এ সম্পর্কে বা এই প্রশ্নটা বেশ খানিকটা তিক্ত বিরক্ত করছে। এ সম্পর্কে ছোট্ট একটু গল্প দিয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাব। তো ক্লাস 3 আর 4 পড়ুয়া একজন ছাত্র, তো সে প্রশ্নের উত্তর পড়তে যেয়ে দেখেছে বাজারে প্রচলিত যে গাইড বই আছে সেখানে যে উত্তরগুলো দেওয়া থাকে একই প্রশ্নের পুনরাবৃত্তি না করে সেখানে লেখা থাকে 19 নং প্রশ্নের গ নং অংশ দ্রষ্টব্য, 15 নং প্রশ্নের খ নং উত্তর দ্রষ্টব্য, এমন। তো যখন পরীক্ষার উত্তর দিয়েছে, প্রশ্নপত্রের উত্তর দিয়েছে, তখন যে কোনো একটা প্রশ্নের উত্তরের জায়গায় সে লিখেছে 4 নং প্রশ্নের খ নং অংশ দ্রষ্টব্য। এটা খুব প্রচলিত গল্প, তোমরা সবাই জানো, তারপরও আমি রিপিট করছি আর কি। তো ছাত্রের কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে উত্তরটা আসলে এরকম হলো কেন। তো বলেছিল যে স্যার আমি ছোট ছোট উত্তর দেখে পড়ি, তার থেকে উত্তর করার চেষ্টা করি। অবশ্যই সে এরকমভাবে গুছিয়ে বলেনি, একটু কম বেশি করে বলেছে, আমি শব্দটিকে গুছিয়ে তোমাদের সামনে উপস্থাপন করলাম। তো আমার প্রশ্ন হচ্ছে, আমিও চাচ্ছি তোমাদেরকে অটো পাস দিয়ে দেওয়া হোক, কিন্তু তোমরা কমার্সের স্টুডেন্ট, হিসাব বিজ্ঞানের হিসাব নিকাশ তোমাদের সুসম্পন্ন করতে হয়। কোনো একটি কোম্পানিতে, ব্যাংকে, আর্থিক প্রতিষ্ঠানে যখন তোমাকে বলা হবে বেতন প্রদান করা হলো 4000 টাকায়, জাবেদা প্রদান করুন, বা জাবেদা কী হবে, তা তখন তুমি বললে যে আমি অটো পাস। অটো পাস তো বেতন প্রদান করা হলো 4000 টাকা এমন একটি লেনদেনের উত্তর হতে পারে না। আমার মূল কথা তাই, এই ধরনের প্রশ্ন আমার কাছে না করে তোমরা শিখে নাও। অটো পাস দিক ক্ষতি নাই, শিখতে দোষ কোথায়, বুঝতে দোষ কোথায়, জানলে ক্ষতি কোথায়? কারণ সনদপত্র অর্জন এক জিনিস, তা বাস্তবে প্রয়োগ করা ভিন্ন জিনিস। এজন্যে আমার কথা, তোমরা জেনে নাও, বুঝে নাও, শিখে নাও। অটো পাস না পরীক্ষা পাস এটা পরবর্তী বিষয়। আমি মূল আলোচনায় ফিরে যাব। আমাদের আলোচ্য বিষয় ছিল হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 8ম অধ্যায় দৃশ্যমান অদৃশ্যমান হিসাবের লেনদেন। এখানেও আরেকটি সমস্যার সৃষ্টি করছে। তোমাদের এখানেও প্রশ্ন যে স্যার আসলে খতিয়ানের জেরের তারতম্য বা পার্থক্য হচ্ছে কিনা, আর খতিয়ান এবং বিভিন্ন খতিয়ান প্রস্তুতের ক্ষেত্রে যে জের আমরা নির্ণয় করছি সেখানে পার্থক্য দেখা যাচ্ছে কিনা। তা তোমরা তো জানো, একটু ঘটনা সাধিত হওয়ার পরই তার জাবেদা দাখিলা হয়, জাবেদা দাখিলা থেকে খতিয়ান প্রস্তুত করা হয়। তো জাবেদার পার্থক্যর জন্যে খতিয়ানের জেরেরও পার্থক্য হয়। তাহলে আমরা প্রশ্নটা করছিলাম কি বারবার, যে খতিয়ানের জেরের পার্থক্য হয় কেন। আমাদের আলোচনার বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র 8ম অধ্যায় প্রশ্ন খতিয়ানের জেরের পার্থক্য হচ্ছে কেন। আমি ব্র্যাকেটে লিখে দিই একই উদ্দীপক, অর্থাৎ একই উদ্দীপকে যখন আমরা খতিয়ান প্রস্তুত করছি তখন আমাদের জেরের ভিতর তারতম্য বা পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। এর উত্তরটা এমন, জাবেদা
প্রদান করার জন্য পাবলিক জাবেদার পার্থক্যর জন্য। জাবেদার পার্থক্য হচ্ছে খতিয়ানের জেরের পার্থক্য, তারতম্য লক্ষ্য করা যাচ্ছে। জাবেদার পার্থক্য হবে না, খতিয়ানের তারতম্য হবে না। তোমরা যদি সবাই একই জাবেদা দাও, সবার উত্তর এক হবে। জাবেদাটা যদি ভিন্ন ভিন্ন দাও, তাহলে তোমাদের উত্তর ভিন্ন ভিন্ন হবে। এখানে কিছুটা কারণও আছে, সেই কারণটা কি দেখো। তোমরা যখন সাধারণ স্থানীয় বাজারে কাঁচা তরকারি বা অন্যান্য পণ্য সামগ্রী ক্রয় করতে যাও, তখন তোমরা সাধারণত নগদ টাকাতে ক্রয় করো। তাহলে সেক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ডিপার্টমেন্টাল স্টোর আর বিভাগীয় বিপণী অথবা খুব বড় আকারের দোকানে যখন তোমরা যাচ্ছ, তখন তোমরা পণ্য ক্রয় করে সাধারণত এই পণ্যের মূল্যটা অটোমেটিক টেলার মেশিন আর এটিএম কার্ড এর মাধ্যমে প্রদান করে থাকো। তখন তোমাদের টাকাটা কমে কিন্তু ব্যাংকের থেকে। সেক্ষেত্রে জাবেদা হয় ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো অনুরূপভাবে আমরা বলতে পারি যে আমরা যখন যন্ত্রপাতি ক্রয় করি, এটা নগদে ক্রয় করতে পারি, তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অন্যদিকে যদি আমরা চেকের মাধ্যমে ক্রয় করি বা ব্যাংকের মাধ্যমে ক্রয় করি, সেক্ষেত্রে আমাদের যন্ত্রপাতি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কিন্তু কিছু কিছু উদ্দীপকে কৃত যন্ত্রের মূল্য নগদে পরিশোধ করা হলো না চেকে পরিশোধ করা হলো, এই ধরনের সুস্পষ্ট কোনো নির্দেশনা দেওয়া থাকছে না। আর যেখানে আমাদের জাবেদা প্রদানের ক্ষেত্রে আমরা দ্বিধাহীনতায় ভুগছি, কেউ নগদান হিসাবকে ক্রেডিট করছি, কেউ ব্যাংক হিসাবকে ক্রেডিট করছি। অন্যদিকে যখন অবচয় ধার্য করছি, তখন ওই উদ্দীপকে অবচয় সঞ্চিতি অর্পণজীভূত অবচয়ের কোনো শব্দ দেওয়া থাকছে না, যে কারণে আমরা কেউ মেশিন হিসাবকে ক্রেডিট করছি, কেউ পুঞ্জীভূত অবচয় হিসাবকে ক্রেডিট করছি। এর জন্যও খতিয়ানের জেরের তারতম্য বা পার্থক্য পরিলক্ষিত হচ্ছে। আমরা জানি এই অধ্যায়ের 3টি জাবেদা প্রদান করা হয়। যন্ত্র ক্রয় করলে, অবচয় ধার্য করলে, অবচয় বিশদ আয় ব্যয় বিবরণী আর আয় সারাংশ হিসাবে স্থানান্তর করা হলে। তো বিশদ আয় ব্যয় বিবরণী বা আয় সারাংশ হিসাবে যখন এই অবচয়কে স্থানান্তর করা হয়, তখন এই জাবেদার কোনো পার্থক্য বা তারতম্য লক্ষ্য করা যায় না। সাধারণত পার্থক্য সৃষ্টি করছে প্রথম দুটি জাবেদা। অর্থাৎ আমরা যখন জাবেদা প্রদান করি, তখন প্রথম দুটি জাবেদার ভিন্নতা পরিলক্ষিত হয়। এই প্রথম দুটি জাবেদার ভিন্নতার জন্য আমাদের খতিয়ানের জেরের পার্থক্য বা তারতম্য পরিলক্ষিত হচ্ছে। কিভাবে? আমরা একটু হোয়াইট বোর্ডে এটাকে যাচাই বাছাই করে নেব। তোমরা সংগ্রহ করে নাও। হেডলাইনে লেখো পার্থক্যর কারণ। নগদে যোগ পুঞ্জীভূত না থাকলে চেকে যোগ পুঞ্জীভূত থাকলে। তাহলে যখন নগদ এবং পুঞ্জীভূত না থাকলে, তাহলে প্রথম জাবেদাটা আমরা দিচ্ছি 1 নম্বর, যন্ত্রপাতি হিসাব ডেবিট নগদান হিসাব
ক্রেডিট। এদিকে যেহেতু চেকে পরিশোধ করা হচ্ছে, এর জন্য আমরা লিখছি যন্ত্রপাতি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে দেখো নগদান, এখানে ব্যাংক। দ্বিতীয় জাবেদা অবচয় খরচ হিসাব। এখানেও দ্বিতীয় জাবেদায় অবচয় খরচ হিসাব। এখানে ক্রেডিট হচ্ছে মেশিন হিসাব। এখানে ক্রেডিট হচ্ছে পুঞ্জীভূত অবচয় হিসাব। তবে তৃতীয় জাবেদার কোনো পার্থক্য হয় না, তৃতীয় জাবেদা একই থাকে। সেটা কি? আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় খরচ হিসাব ক্রেডিট। এখানেও 3 ঠিক থাকছে। আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় খরচ হিসাব ক্রেডিট। তোমরা পার্থক্যটা সংগ্রহ করে নাও। অর্থাৎ আমাদের পার্থক্যর এরিয়া 1 1 2 2। 3 নম্বরে কোনো পার্থক্য নাই। তাহলে আমাদের পার্থক্য সৃষ্টি হয় 1 নম্বর এবং 2 নম্বর জাবেদায়, যে জন্যে খতিয়ানের টাকার অঙ্কের পার্থক্য হয়। পরবর্তী প্রশ্ন, স্যার আমরা কি এই ধরনের পার্থক্যর জন্যে কোনো রকম সমস্যার সম্মুখীন হব? আমার মনে হয় না। এবং শুধু মনে হয় না, তোমরা কখনোই সমস্যার সম্মুখীন হবে না। তোমরা এখানে নগদান হিসাবকে ক্রেডিট করতে পারো, তোমরা মেশিন হিসাবকে ক্রেডিট করতে পারো, যদি উদ্দীপককে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা দেওয়া না থাকে। আবার ব্যাংক হিসাবকেও ক্রেডিট করতে পারো, পুঞ্জীভূত অবচয় হিসাবকেও ক্রেডিট করতে পারো, যদি অঙ্কে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা দেওয়া না থাকে। তবে মেশিনটি যদি নগদে ক্রয় করা হয়েছে এমন কথা বলা থাকে, পুঞ্জীভূত অবচয়ের কথা না বলে শুধু বলা হলো অবচয় মেশিন হিসাবে চার্জ করা হয়, সেক্ষেত্রে তোমরা বাম পাশের এই সিরিজের জাবেদাটা দিতে সুদৃষ্টি দেবে। অন্যদিকে চেকে যন্ত্র ক্রয় করা হয়েছে, পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করো, এমন কথা যদি উদ্দীপকে বলা থাকে, তাহলে তোমরা ডান পাশের এই জাবেদাটা দিতে আন্তরিকতা প্রদর্শন করবে। এমন বিষয় আসলে এই অধ্যায়টির অবচয় নির্ধারণ করতে পারলে আমাদের অঙ্কের সমাধান করা আর কোনো জটিলতা থাকে না। অর্থাৎ শুধুমাত্র অবচয়টা নির্ধারণ করে নিতে পারলে আমরা জাবেদায় টাকার অঙ্কগুলো দেখাতে পারি এবং পরবর্তীতে খতিয়ান হিসাব প্রস্তুত করতে পারি। তো দেখা যায় যে আমাদের এখানে ভিন্ন ভিন্নভাবে অবচয় নির্ধারণের কথা বলা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে সরল রৈখিক পদ্ধতিতে
এবং ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ধারণের বেশি অঙ্ক আমাদের সমাধান করতে হয়। তো আমরা সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ধারণের অঙ্ক এর মধ্যে শিখেছি, সৃজনশীল সমস্যার সমাধান করেছি। আগামী ক্লাসে তোমাদেরকে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় সারণী তৈরি করে একটি সৃজনশীল সমস্যার সমাধান আমি দেখাবো, যার জন্য আমি তোমাদের অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা আগামী ক্লাসটা অনুসরণ করো। আজকের পাঠদান কার্যক্রমের শুরুর গল্পটি মনে রাখো। ছোট ছোট উত্তর, কম কম পরিশ্রম, এগুলো থেকে বিরত থাকো। বাসায় আছো, বইয়ের সাথে নিজেকে সংযুক্ত রাখো, জ্ঞান অর্জন করো, অটো পাস পাও, সার্টিফিকেট অর্জিত হোক। সাথে সাথে ঘটনাটা যেন এমন না ঘটে যে স্যার আমি ছোট ছোট প্রশ্নের উত্তর পড়ি। এমন একটা রসিকতার উদাহরণের পুনরাবৃত্তি করে আজকের ক্লাসটি অনুধাবন করো। জটিলতা সৃষ্টি করলে আমার সঙ্গে কথা বলে নাও। তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আজকের মতো এখানেই শেষ করছি। গুড বাই।